প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ রসায়ন রসায়ন দ্বিতীয় পত্রের এটার যে গ্যাস সূত্রগুলো আছে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হয়। তো আজকে আমি অল্প সময়ের মধ্যে গ্যাস সূত্রগুলো কিভাবে পড়তে হবে তার একটা সামারি দিয়ে দিব তোমাদেরকে। একটু দেখো ওদেরকে কিভাবে পড়তে হবে। দেখো, গ্যাস সূত্রগুলোর মধ্যে আমাদের প্রথমে যে সূত্রটা আছে এটা হচ্ছে বয়লের সূত্র। তো বয়লের সূত্রের মূল কনসেপ্ট হচ্ছে ভি সমানুপাতিক 1/p, মানে গ্যাসের আয়তন এবং চাপ এরা পরস্পর ব্যস্তানুপাতিক। এই ক্ষেত্রে অণুর সংখ্যা এবং তাপমাত্রা স্থির রাখতে হয়। অণুর সংখ্যা স্থির মানে ফুটবলে পাম্প দিচ্ছ, অণুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হবে না। অথবা গাড়ির চাকার মধ্যে পাম্প দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু অণুর সংখ্যা বাড়তেছে, ফলে বয়লের সূত্র অ্যাপ্লাই হবে না। বয়লের সূত্র অ্যাপ্লাই করতে গেলে অণুর সংখ্যাকে স্থির রেখে, হ্যাঁ, কোন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উপর চাপ দিতে হবে। কি হবে? তাহলে চাপ বাড়লে আয়তন কমবে। আবার বিপরীতভাবে বলতে পারবো, চাপ কমলে আয়তন বাড়বে। এই টাইপের সম্পর্কগুলোকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। এটাকে যদি আমরা সমান করি, ভি সমান একটা সমানুপাতিক ধ্রুবক কে দিব 1/p, বা আমরা কোনাকুনি গুণ করলে পিবি সমান আমরা কি দিতে পারবো? কে দিতে পারবো। আর বয়লের সূত্রকে আমরা P1 V1 P2 V2 এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম কি করে থাকি, সলভ করে থাকি। আচ্ছা, আরেকটা বিষয় যে এক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সবসময় স্থির থাকবে, ফলে তাপমাত্রা স্থির রেখে প্রশ্নে যদি তোমাকে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক রিলেটেড কোনো প্রবলেম বের করতে বলে, তাহলে এটা দিয়ে তুমি করতে পারবা। আর তুমি বি বনাম পি লেখচিত্র যদি আঁকো, দেখো এখানে লেখচিত্রটা কেমন হবে। মনে করো আমি এই বরাবর কি লিখলাম, ভি লিখলাম, আমি এই বরাবর পি লিখলাম। তো এই ক্ষেত্রে পি যখন কম থাকবে বি তখন বেশি হবে, আর পি যখন বেশি হবে বি তখন কম হবে। ফলে গ্রাফগুলো অনেকটা এই টাইপের অবতলীয় গ্রাফ হবে আর কি। তো এই টাইপের লেখাগুলো উঠতে যেহেতু তাপমাত্রা স্থির থাকে, এগুলোকে আইসোথার্ম লেখ বলে, এগুলোকে আইসোথার্ম লেখ বলে। কেমন? আর আমরা যদি একাধিক তাপমাত্রায় এরকম কিছু লেখ চিন্তা করি, মনে করো এটা T1 তাপমাত্রা, এটা T2 তাপমাত্রা, এটা T3 তাপমাত্রা। তো এই ক্ষেত্রে কোনটার মান বড় বের করার সিস্টেমটা হচ্ছে, মনে করো আমি বরাবর একটা টান দিব, টান দিয়ে T1 এর জন্য আমি আয়তন পাচ্ছি কম, T2 এর জন্য আয়তন পাচ্ছি বেশি, T3 এর জন্য আয়তন পাচ্ছি আমি আরো বেশি। তাহলে যে তাপমাত্রার জন্য আয়তন বেশি হবে, যে তাপমাত্রার জন্য আয়তন বেশি হবে ওই তাপমাত্রাটা বেশি ধরতে হবে। তার মানে এখানে T3 বেশি, T2 কম, T1 কম। আচ্ছা, এটা গেল বয়লের সূত্রের একটা ছোটখাটো সামারি। এবার আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্রের যে বিষয়টা সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি, অর্থাৎ আয়তন বাড়লে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। এটাকে কিন্তু চার্লসের সূত্রের কেলভিন স্কেলের চার্লসের সূত্র বলে। অবশ্য সেন্টিগ্রেড স্কেলের চার্লসের সূত্রের আরেকটি রূপ আছে, ভিটি সমান ভি নট। এটা হচ্ছে 273 প্লাস টি ডিভাইডেড 273। এটিও চার্লসের সূত্র, এটিও চার্লসের সূত্র। তবে চার্লসের এই সূত্রটি হচ্ছে স্থির চাপে। চার্লসের দেখো, চার্লসের সূত্রে আগে চা আছে না, চা মানে চাপ স্থির, কেমন স্থির চাপে এবং কেলভিন স্কেলে। এটাকেও যদি আমরা সমান করি, ভি সমান কি হয়ে যাবে? কে হয়ে যাবে। তার মানে ভি ডিভাইডেড টি ইকুয়াল কে হবে। একাধিক ভিন্ন অবস্থার জন্য V1 ডিভাইডেড T1 ইকুয়াল কি হবে? V2 ডিভাইডেড T2 হবে। এখানেও সেম, আমরা যদি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক করতে চাই, অবশ্যই NO P কি থাকবে? স্থির তাপে। ফলে প্রশ্নে কি বলবে? প্রশ্নে বলবে যে চাপ স্থির, স্থির চাপে মনে করো আয়তন দিয়ে দিছে, তাপমাত্রা বের করতে বলতেছে, অথবা তাপমাত্রা দিয়ে দিছে, আয়তন বের করতে বলতেছে। এই টাইপের প্রবলেমগুলো চার্লসের সূত্র দিয়ে সলভ করব। 3 নাম্বার আরেকটি সূত্র আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা কেমন? অ্যাভোগাড্রো সূত্রের মূল কনসেপ্ট হচ্ছে ভি সমানুপাতিক এন, মানে অণুর সংখ্যা বাড়লে আয়তন বাড়বে, অণুর সংখ্যা কমলে আয়তন কমবে। অবশ্যই এটার বিবৃতিটা এরকম। বিবৃতিটা হচ্ছে, মনে করো এখানে আমার কাছে একটা মৌলিক গ্যাস আছে অক্সিজেন, এখানে আমার কাছে একটা যৌগিক গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড। যদি এদের তাপমাত্রা, যদি এদের চাপ এবং যদি এদের আয়তন সমান থাকে, স্থির তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে, মৌলিক বা যৌগিক,
এদের ক্ষেত্রে অণুর সংখ্যা কি থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ আর কি। মানে এটার বিবৃতিটা এভাবে দিই, আর এটাকে ইকুয়েশন লিখলে ভি সমানুপাতিক এন দিয়ে লেখা যায়। আর এটাকে যদি আমরা ইকুয়াল করতে যাই, ভি সমান কে ইন্টু এন লিখি, অথবা আমরা ভি ডিভাইডেড এন সমান কি লিখতে পারি, কে লিখতে পারি। এটা থেকে তেমন কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে না। তাহলে বয়েলের সূত্র থেকে ছোটখাটো ম্যাথ আসে, চার্লসের সূত্র থেকে ছোটখাটো ম্যাথ আসে, অ্যাভোগাড্রো সূত্র থেকে কোনো ম্যাথ আসে না। তবে অ্যাভোগাড্রো সূত্র থেকে একটা সূত্র আসে, অণুর সংখ্যা বের করার সূত্র, সেটা হচ্ছে মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো সংখ্যা। কেমন? এইটা দিয়ে আমরা অণুর সংখ্যা কি করতে পারি, বের করতে পারি। আবার এখান থেকে মোল সংখ্যা বের করে একটা আইডিয়া পাওয়া যায়। অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। এটা হচ্ছে ছোটখাটো কিছু ইনফরমেশন যেটা অ্যাভোগাড্রো সূত্র থেকে তোমাদেরকে মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই তিনটা সূত্রকে সমন্বয়ের পর আমরা একটা নতুন সূত্র পাই, যেটাকে বলা হয় পিভি সমান এনআরটি। এই পিভি সমান এনআরটি টাইপের যে সূত্রটি আছে, এই সূত্রের মধ্যে দেখো এখানে এন মানে হচ্ছে মূল সংখ্যা। আমি মূল সংখ্যাটা যদি বের করতে চাই, পিভি ডিভাইডেড আরটি। দেখো তোমাকে যদি মূল সংখ্যা বের করতে বলে এই সূত্রটা ইউজ করবা। আবার আমরা জানি ও এখানে মূল সংখ্যা মানে এন ডিভাইডেড এন, তার মানে অণুর সংখ্যা ডিভাইডেড অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল পিভি ডিভাইডেড আরটি। বলে সরাসরি অণুর সংখ্যা বের করার জন্য যদি প্রশ্নের চাপ, আয়তন দেওয়া থাকে, তাইলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। আবার দেখো, আবার আমরা মূল সংখ্যা মানে এভাবে পড়ছিলাম যে কোনো কিছুর পরিমাণকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করে সেটার মূল সংখ্যা পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনো কিছুর পরিমাণকে যদি আণবিক ভর দিয়ে ভাগ করি, পিভি সমান আরটি। আমি কি করছি, আমি লাইনটা আরেকবার ক্লিয়ার করতে চাই। এখানে এন যেটা আছে মূল সংখ্যা, এটাকে লিখছি পরিমাণকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মূল সংখ্যা পাওয়া যায়। এদিকে যেটা লিখছি পিভি ডিভাইডেড কি লিখছি, আরটি লিখছি। তার মানে আমরা যদি এখান থেকে আণবিক ভরটা বের করতে চাই, এম পিভি ইকুয়াল ডব্লিউ আর টি, তার মানে বা এম সমান ডব্লিউ আর টি ডিভাইডেড কত, পিভি। এটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। দেখো একটি গ্যাসের পরিচয় বহন করে, গ্যাসের পরিচয় বহন করে ওই গ্যাসের আণবিক ভর। যেমন তোমাকে যদি বলে যে কোন একটি গ্যাসের আণবিক ভর 44, তাহলে তুমি ধরে নিতে পারবা গ্যাসটি কার্বন ডাই অক্সাইড। তোমাকে যদি বলে যে কোন একটি গ্যাসের আণবিক ভর 32, তুমি ধরে নিতে পারবা গ্যাসটি অক্সিজেন। তোমাকে যদি বলে যে কোন গ্যাসের আণবিক ভর 28, তুমি ধরে নিতে পারবা যে গ্যাসটি নাইট্রোজেন। এভাবে আণবিক ভর কিন্তু এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বের করতে পারি, এবং সেটার মাধ্যমে আমরা কিন্তু গ্যাসের পরিচয়ও কি বের করতে পারি। সেজন্য এই সূত্রটা এরকম অণুর সংখ্যা বের করার কাজে লাগে, আণবিক ভর বের করার কাজে এই সূত্রটা কিন্তু লাগে। এখানে আর যেটা আছে, আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মান নিয়েও কিছু কথা আছে। যেমন আর এর মান যখন আমরা বের করি, আর এর মান আছে এরকম 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কিন্তু আর এর একটা মান। এইটাতে যখন আর এর মানটা আমরা বসাই, এখানে আয়তনকে লিটারে, চাপকে অ্যাটমসফিয়ার এবং ভরকে কিন্তু গ্রামে প্রকাশ করতে হয়। এটা ছাড়া আর এর আরেকটি মান আছে যেটাকে এসআই একক বলে, 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এর এখানে যে মানটা আছে, এই মানটা যখন আমরা কোনো ম্যাথের ক্ষেত্রে বসাবো, সেই ক্ষেত্রে আমরা চাপকে অ্যাটমসফিয়ারে না বসিয়ে চাপকে আমরা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারে বসাবো। আমরা আয়তনকে লিটারে না বসিয়ে আয়তনকে আমরা মিটার কিউবে বসাবো, আর ভরকে আমরা মূলত এক্ষেত্রে কেজিতে বসাবো। কেমন? এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়। এরপর গ্যাস সূত্রগুলোর মধ্যে আরেকটি সূত্র আছে যেটি ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে পরিচিত। এই সূত্রটি কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হয় না। এই সূত্রটা অ্যাপ্লাই হয় গ্যাসের মিশ্রণের ক্ষেত্রে, এবং যে গ্যাসগুলো পরস্পর বিক্রিয়াবিহীন। দেখো অ্যামোনিয়া একটা গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা গ্যাস, কিন্তু এই দুইটা গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়। বলে এই টাইপের ক্ষেত্রে কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র অ্যাপ্লাই করা যায় না। ডাল্টনের আংশিক চাপ সূত্র অ্যাপ্লাই করতে হয় যাদের ক্ষেত্রে কি করা যায় না, যাদের ক্ষেত্রে বিক্রিয়া হয় না। যেমন কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, যেমন নাইট্রোজেন একটা গ্যাস, কিন্তু এই গ্যাসগুলো একটা আরেকটির সাথে কি করে না, বিক্রিয়া করে না। বলে এই টাইপের গ্যাসগুলোকে আমরা বলি পরস্পর বিক্রিয়াবিহীন গ্যাস। নাইট্রোজেনের আংশিক চাপকে আমি যদি পি ধরি, P1, আর কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপকে আমি যদি P2 ধরি, তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপ হবে উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের বীজগণিতীয় সমষ্টির সমান। এই কথাটাকে বলা হয়, এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের মূল বিবৃতি।
তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কি কি কাজ করি স্যার? এই সূত্রটা দিয়ে আমরা গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে পারি। মোট চাপ বের করার অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে খুবই পপুলার একটা সূত্র হচ্ছে P1V1 প্লাস P2V2 ডিভাইডেড কত V1 প্লাস V2, এটি একটি সূত্র। আরেকটি সূত্র হচ্ছে P1V1 প্লাস P2V2 ডিভাইডেড B। এটা ইউজ করা হয় দুটি ভিন্ন পাত্রের গ্যাসকে যখন একটা নল দ্বারা যোগ করে দেওয়া হয় তখন। আমি কিন্তু এখানে সামারি বলতেছি, তোমরা কেউ যদি মনে করো যে স্যার মনে হয় খুব সুন্দর করে বোঝাচ্ছে, তাহলে তোমরা ভুল বুঝতেছ। আমি জাস্ট সামারি দিচ্ছি, তোমরা যারা পড়ে ফেলছো তারা 2-4 মিনিটে বা 10 মিনিটের মধ্যে কিভাবে সবগুলো দেখবা সেটার গাইডলাইন দিচ্ছে এখানে। তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপ, এটা যদি আমরা বের করি, মনে করো দুইটা ভিন্ন পাত্রের গ্যাস ছিল, তাদেরকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিছে, তখন গিয়ে যখন মোট চাপ বের করতে বলি তখন আমরা এই সূত্রটা দিয়ে প্রবলেমটা কি করি, সলভ করি। আরেকটা বিষয়, আংশিক চাপ কিভাবে বের করতে হবে, এগুলো কিন্তু বিভিন্ন সময় তোমাদের পরীক্ষায় আসবে। তো আংশিক চাপ স্যার আমরা কিভাবে বের করি, আমাদের কাছে অনেকগুলো সূত্র আছে। যেমন আমরা এই সূত্রটা দিয়ে করতে পারি P2 সমান P1V1 ডিভাইডেড V2, এটা একটা সূত্র আংশিক চাপ বের করার। আরেকটি সূত্র হচ্ছে কোন একটি গ্যাস মিশ্রণের আংশিক চাপ হচ্ছে সেটির মূল সংখ্যাকে মোট মূল সংখ্যা দিয়ে মোট চাপ দিয়ে গুণ করতে হয়, এটা আংশিক চাপ বের করার আরেকটি সূত্র। এটি ছাড়া PV সমান nRT যে সূত্রটা আছে, এই সূত্রে আমি যদি একটি গ্যাসের জন্য চাপকে P1 আর মূল সংখ্যাকে N1 ধরি, তাহলে P1 সমান N1 ইন্টু RT ডিভাইডেড B, এটাও কিন্তু আংশিক চাপ বের করার আরেকটি সূত্র। ঠিক আছে, তো এগুলো দিয়ে থেকেও কিন্তু কি আসবে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপর সর্বশেষ হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, তোমরা জানো ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে ছড়িয়ে পড়া, কোনো কঠিন তরল বা গ্যাসীয় মাধ্যমে কোনো বস্তু স্বতঃস্ফূর্তভাবে ও সমভাবে ছড়িয়ে পড়ার যে ঘটনা, সেই ঘটনাটার নাম হচ্ছে ব্যাপন। এখন মনে করো তুমি একটা জায়গায় একটা ফুলের বাগানে গেছো, তাহলে ফুলের সুগন্ধ যে প্রসেসে ছড়িয়ে পড়ছে সেই প্রসেসটাই হচ্ছে আসলে কি, ব্যাপন। কেমন? তো এখন ব্যাপন কিভাবে হবে? গ্রাহাম বলছেন যে কোন গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের কি, ব্যস্তানুপাতিক। এটাকে যদি আমরা ইকুয়াল করি, আর সমান হবে k ইন্টু 1/√ওভার অফ কত ডি, তার মানে r রুট ওভার অফ ডি সমান k। একাধিক ভিন্ন অবস্থার জন্য r1 রুট d1 সমান r2 রুট d2, r1 ডিভাইডেড কত, r2 ইকুয়াল রুট d2 বাই d1। এটা ব্যাপনের হারের প্রাথমিক একটা সমীকরণ, কিন্তু যখন তুমি ব্যাপন রিলেটেড গাণিতিক সমস্যাগুলো সলভ করতে যাবে, দেখবে যে সবসময় এই সূত্রটা দিয়ে তুমি সকল প্রবলেম সলভ করতে পারছো না, তোমাকে আণবিক ভর বের করতে হচ্ছে। কিছুক্ষণ আগে বলছি আণবিক ভর জিনিসটা কি, আণবিক ভর হচ্ছে m, এটাকে যদি আয়তন দিয়ে ভাগ করি আমরা গ্যাসের ঘনত্ব পাবো। তাহলে আমি যদি d1 সমান লিখি m1/v আর d2 সমান যদি লিখি m2/v, এই ক্ষেত্রে খেয়াল করো v সেম ধরা হয়েছে, মানে আমি ধরে নিয়েছি দুইটা ভিন্ন গ্যাসকে একে আয়তনের মধ্যে রাখা হয়েছে। তাহলে d2/d1 সমান, এটাকে যদি আমরা ভাগ করে দিই m2 কি পাবো, m পাবো, তার মানে রুট d2/d1 সমান রুট m2/m1। তাহলে r1/r2 সমান রুট m2 কত, m1। এটা হচ্ছে ব্যাপনের হারের সাথে আণবিক ভরের সম্পর্ক। আমি আবার বলছি, এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে ব্যাপনের হার আণবিক ভরের সম্পর্কের ব্যস্তানুপাতিক। যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপনের হার কম হবে, যার আণবিক ভর কম হবে তার ব্যাপনের হার বেশি হবে। এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমাকে দুইটা গ্যাস দিয়েছে, একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। তোমাকে প্রশ্ন করলো যে এই দুইটার মধ্যে কার ব্যাপন বেশি হবে। তুমি প্রথমে তাদের আণবিক ভর বের করবে, এটা 2 গ্রাম, এটা 4 গ্রাম। তুমি দেখতেছো এটার ভর কম, তাহলে তুমি বলবো যে এটার ব্যাপনের হার বেশি। দেখতেছো এটার ভর বেশি, তাহলে বলবো যে এটার ব্যাপনের হার কম। আবার এক্সাম্পল দিচ্ছি, মনে করো তোমাকে দুইটা গ্যাস দিল, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, বলছো যে এই দুইটার মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি। তো তুমি বলবো যে কার্বন ডাইঅক্সাইডের ভর যেহেতু 44 গ্রাম, অক্সিজেনের ভর যেহেতু 32 গ্রাম, যার ভর কম তার ব্যাপন বেশি, যার ভর বেশি তার ব্যাপন কম। আশা করি আমি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি তোমাদেরকে। এটা আমি আবার বলছি, আমি জানি তোমরা সবাই পড়ে ফেলছো, তো আমি চাচ্ছিলাম আসলে তোমরা যা পড়ছো এই পড়াগুলো অল্প সময়ের মধ্যে কিভাবে রিভিশন দিতে হয়, কিভাবে এগুলো আরেকবার দেখতে হয়, এটা সম্পর্কে ছোট একটা ভিডিও করে তোমাদেরকে একটা ভিডিও বার্তা দিতে। তো সেই হিসেবে এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।